পাবনার রূপপুরের সেই বিশাল গম্বুজের নিচে এমন কিছু ঘটেছে যা বদলে দিতে পারে পৃথিবীর মানচিত্র। 2026 সালে এসে সারা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোর নজর এখন বাংলাদেশের এই ছোট্ট একটি বিন্দুর উপর। ইন্টারনেটে একটি প্রশ্ন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, বাংলাদেশ কি তবে সত্যিই পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে? যে প্রযুক্তি দিয়ে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়, সেই একই প্রযুক্তি কি গোপনে অন্য কোনো মারণাস্ত্র তৈরির পথে এগোচ্ছে? আজ আমরা রূপপুরের দেয়াল ভেদ করে ভেতরে প্রবেশ করব। আমরা জানবো সেই সত্য ঘটনা যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। আপনি দেখছেন মহাবিত্ত। সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখনই এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। দক্ষিণ এশিয়া, যেখানে ভারত এবং পাকিস্তান উভয়ই পারমাণবিক শক্তিধর দেশ, তাদের মাঝখানে বাংলাদেশ এতদিন ছিল কেবল একটি উন্নয়নশীল অর্থনৈতিক দেশ। কিন্তু 2026 সালে পরিস্থিতি বদলে গেছে। রূপপুর এখন সচল। রাশিয়ার সব থেকে শক্তিশালী VVER 1200 জেনারেশন 3+ রিঅ্যাক্টর এখন বাংলাদেশের মাটিতে। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে বিদ্যুৎ কেন্দ্র আর পারমাণবিক বোমার মূল কাঁচামাল কিন্তু এই ইউরেনিয়াম 235। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কি চাইলে এই ইউরেনিয়ামকে সমৃদ্ধ করে গোপনে অন্য কিছু করতে পারে? রাশিয়ার সেই বিশাল মালবাহী বিমানে করে যখন ইউরেনিয়ামের বক্সগুলো ঢাকার মাটিতে নামে, তখন কেন পুরো বিমানবন্দর এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়? কেন সাধারণ মানুষের প্রবেশাধিকার সেখানে নিষিদ্ধ? এই গোপনীয়তাই কি সন্দেহের বীজ বপন করেছে? চলুন একটু গভীরে যাওয়া যাক। পারমাণবিক বোমা এবং বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে পার্থক্য আসলে কতটা? একটি বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয় মাত্র 3 থেকে 5%, কিন্তু একটি অ্যাটম বোমা বা পারমাণবিক বোমার জন্য প্রয়োজন অন্তত 90% সমৃদ্ধ ইউরেনিয়াম। এখন প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশ কি 3% সমৃদ্ধ ইউরেনিয়ামকে গোপনে 90% নিয়ে যেতে পারে না? ইতিহাস সাক্ষী দিচ্ছে উত্তর কোরিয়া কিংবা ইরান, তারাও কিন্তু বিদ্যুৎ তৈরির নাম করেই তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করেছিল। রূপপুরের রিঅ্যাক্টর থেকে যে স্পেন্ট ফুয়েল বা ব্যবহৃত জ্বালানি বের হবে, তা থেকে কি প্লুটোনিয়াম আলাদা করা সম্ভব? তাত্ত্বিকভাবে হ্যাঁ, কিন্তু বাস্তবে এটি একটি অসম্ভব কঠিন বৈজ্ঞানিক প্রক্রিয়া। রাশিয়ার সাথে বাংলাদেশের যে চুক্তি হয়েছে, তার প্রতিটি লাইনে লেখা আছে এই জ্বালানি ব্যবহারের পর তা আবার রাশিয়ায় ফেরত পাঠানো হবে। কিন্তু কেন? রাশিয়া কি তবে ভয় পায় যে বাংলাদেশ এই বর্জ্য থেকে অন্য কিছু বানিয়ে ফেলবে? 2026 সালের গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট বলছে, রূপপুরের নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে যা কেবল সন্ত্রাসী হামলা ঠেকানোর জন্য নয়, বরং ভেতরের কি ঘটেছে তা বাইরের দুনিয়া থেকে আড়াল করার জন্য যথেষ্ট। তাহলে কি পদ্মার আড়ালে অন্য কোনো গেম প্ল্যান চলছে? যেখানে সারা বিশ্বে শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে, সেখানে বাংলাদেশ কি নিজেকে কেবল বিদ্যুতের মধ্যেই সীমাবদ্ধ রাখছে? এতক্ষণ আমরা যে উত্তেজনার কথা বলেছিলাম, তা আড়ালে লুকিয়ে আছে এক কঠিন আন্তর্জাতিক বলয়। আপনি যদি ভেবে থাকেন বাংলাদেশ গোপনেই পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে, তবে আপনাকে বুঝতে হবে সেফগার্ডস বা আন্তর্জাতিক নজরদারির বিষয়টি। বাংলাদেশ 1979 সালেই নন প্রলিফারেশন ট্রিটি বা NPT চুক্তিতে সই করেছে। এর মানে হলো বাংলাদেশ বিশ্ববাসীর কাছে অঙ্গীকারবদ্ধ যে তারা এই প্রযুক্তি ধ্বংসাত্মক কাজে ব্যবহার করবে না। রূপপুরের প্রতিটি ইঞ্চিতে এখন IAEA এর ক্যামেরা বসানো, এমনকি রিঅ্যাক্টরের ভেতরে জ্বালানি রডগুলোর নড়াচড়া পর্যন্ত স্যাটেলাইটের মাধ্যমে ভিয়েনা থেকে পর্যবেক্ষণ করা হয়। 1 গ্রাম ইউরেনিয়াম কম বেশি হলেও আন্তর্জাতিক মহলে সাইরেন বেজে উঠবে। তাহলে উপায় কি? ইতিহাস বলে যারা বোমা বানিয়েছে তারা এই চুক্তির বাইরে গিয়ে কিংবা লুকিয়ে কাজ করছে। কিন্তু বাংলাদেশ কি সেই ঝুঁকি নিতে পারবে? 2026 সালে অর্থনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ পোশাক শিল্প এবং রেমিটেন্সি হলো দেশের মেরুদণ্ড। যদি কোনোভাবে পারমাণবিক বোমার গুজব প্রমাণিত হয়, তবে উত্তর কোরিয়ার মতো ভয়াবহ নিষেধাজ্ঞার কবলে পড়বে দেশ। বাংলাদেশ কি একটি বোমার জন্য তার 16 কোটি মানুষের ভবিষ্যৎ বাজি ধরবে? অনেকে প্রশ্ন করেন, যদি বোমাই না থাকে তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কেন? এর উত্তর হলো ডিটারেন্স বা পরোক্ষ শক্তি। একটি দেশের কাছে পারমাণবিক প্রযুক্তি থাকা মানেই হলো সে বিশ্বের দরবারে এক নতুন উচ্চতার অসীন। ভারত এবং পাকিস্তানের পরমাণু যুদ্ধের আশঙ্কার মাঝে বাংলাদেশ এখন একটি নিউক্লিয়ার থ্রেশহোল্ড বা পারমাণবিক দ্বারে দাঁড়িয়ে থাকা দেশ। এর মানে হলো আমাদের কাছে প্রযুক্তি আছে, কাঁচামাল আছে এবং জ্ঞানও আছে। আমরা কেবল তা অস্ত্র হিসেবে তৈরি করছি না। 2026 সালে দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত ভূ রাজনীতি উত্তপ্ত। স্কোয়াড বনাম চীন এর লড়াইয়ে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন অবস্থায় নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে কি বাংলাদেশের গোপনে হলেও এমন কোনো শক্তির প্রয়োজন নেই? যদিও সরকার বারবার বলছে আমাদের লক্ষ্য কেবল শান্তি এবং বিদ্যুৎ, কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে পারমাণবিক ক্ষমতার অর্জন করা মানেই হলো শত্রু দেশের কাছে একটি প্রচ্ছন্ন বার্তা পৌঁছে দেয়া। রূপপুর প্রকল্প আমাদের সেই সক্ষমতার সার্টিফিকেট দিচ্ছে।
তাহলে শেষ কথা কি, বাংলাদেশ কি বোমা বানিয়ে ফেলেছে? উত্তরটি হলো না, সরাসরি কোনো অস্ত্র বাংলাদেশে তৈরি করেনি, কিন্তু বাংলাদেশ যা অর্জন করেছে তা কোনো বোমার চেয়ে কম নয়। 2026 সালে দাঁড়িয়ে রূপপুর থেকে আসা 2400 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের কলকারখানা, মেগা প্রজেক্ট এবং ডিজিটাল অর্থনীতিকে সচল রাখছে। অন্ধকার দূর করাই আমাদের মূল বিজয়। বোমা মানেই ধ্বংস, বোমা মানেই শেষ হওয়া, কিন্তু রূপপুর মানে হলো পুনর্জন্ম। বাংলাদেশ আজ 33তম দেশ হিসেবে পরমাণু ক্লাবে ঢুকে প্রমাণ করছে যে আমরা আর পিছিয়ে পড়া কোনো জাতি নই। ভারত কিংবা পাকিস্তানের মতো মরণাস্ত্রের প্রতিযোগিতায় না নেমে সেই একই পরমাণুকে শান্তির কাজে ব্যবহার করাটাই বড় বীরত্ব। রূপপুরের আকাশের দিকে তাকালে আজ মনে হয় প্রতিটি ইউরেনিয়াম কণা যেন বাংলাদেশের অদম্য অগ্রযাত্রার গান গাইছে। বন্ধুরা, বিজ্ঞানের এই অমিত শক্তি কি ধ্বংসের পথে যাওয়া উচিত নাকি শান্তির পথে? আপনার কি মনে হয়, বাংলাদেশের এই পারমাণবিক পথে চলা কি দেশের নিরাপত্তা আরও বাড়িয়ে দিয়েছে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আপনার একটি মন্তব্য আমাদের নতুন গবেষণায় অনুপ্রাণিত করে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং এই ধরনের আরও রহস্যময় এবং গভীর বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের মহাবিত্ত পরিবারের সদস্য হতে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।